ভ্যাট এবং সম্পর্ক শিল্প এমন একটা সময়ে এটা করা হয়েছে যেটা আমার কাছে মনে হয় সুফলের চেয়ে এটা উপকারে আসবে বলে মনে হয় না। আসলে একটা জিনিস হচ্ছে আমাদেরকে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে যে সরকারের যেমন রাজস্ব দরকার, কারণ সরকার পরিচালনা করতে এবং আমাদের মতো দেশে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সরকারি বিনিয়োগ যদি না হয় তাহলে কিন্তু না বেসরকারি বিনিয়োগও আসবে না, কারণ সরকার অবকাঠামো বা অন্যান্য পরিবেশটা যদি বিনিয়োগ বান্ধব যদি না করতে পারি তাহলে কিন্তু বিনিয়োগ আসবে না। কাজেই সরকারি রাজস্ব এবং সরকারি ব্যয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমাদের মতো দেশে রয়ে গেছে। এখন এই যে সরকারি রাজস্ব আদায়ের মূল সোর্সটা হচ্ছে কি, আপনার কর, রাজস্ব, এটাই তো সবচেয়ে বড়। আরেকটা যেটা হয় অকর, যেটা আর কি, অর্থাৎ এই বিভিন্ন ধরনের ফি এবং অন্যান্য, সেটার পরিমাণটা রিলেটিভলি অনেক কম, করটাই প্রধান। এখন একটা জিনিস হচ্ছে যে সরকার যখন এই যে ভ্যাট বা সম্পর্ক শুল্ক বা ইম্পোর্ট ডিউটি বা এক্সপোর্ট ডিউটি, এই যে বিভিন্ন ধরনের ট্যাক্স আরোপ করে, এখন এটার প্রতিক্রিয়াটা কী হবে এটা নির্ভর করে কিন্তু অর্থনীতির অবস্থাটা কীরকম। যখন এটা এই ট্যাক্সগুলো আরোপ করা হচ্ছে তখন অর্থনীতিটা কী অবস্থায় রয়েছে। আমরা সবাই জানি যে বিগত প্রায় 3 বছরের কাছাকাছি হতে চলছে আমরা কিন্তু একটা উচ্চ মূল্যস্ফীতি একটা রেজিমে বসবাস করছি। কারণ মূল্যস্ফীতি কিন্তু ওই ডাবল ডিজিট মূল্যস্ফীতি খুব একটা কমেনি এখন পর্যন্ত। মূল্যস্ফীতি কমানোর প্রধান দায়িত্বটা কিন্তু হচ্ছে মুদ্রানীতির, অর্থাৎ যেটা বাংলাদেশ ব্যাংক যে মুদ্রানীতি ঘোষণা করে, এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু তার যে নীতি সুদহার 5-6% ছিল, এটাকে তারা কিন্তু এখন 10% নিয়ে গিয়েছে, যাতে এই মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই নীতি সুদহার বাড়ার ফলে তার তেমন কোনো প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখছি না, যার ফলে মূল্যস্ফীতিও কিন্তু ওই আগের মতোই 12-13, বিশেষ করে আপনার খাদ্য মূল্যস্ফীতি এটা 13% কাছাকাছি এটা রয়ে গেছে। এছাড়াও আমি যদি অর্থনীতির অন্যান্য যে চলকগুলোর কথা যদি দেখি, যেমন আপনি প্রবৃদ্ধির কথা যদি বলি বা বিনিয়োগের কথা যদি আমরা বলি বা সরকারি রাজস্বের কথা যদি বলি, প্রতি ক্ষেত্রে কিন্তু একটা চরম স্থবিরতা কিন্তু এখন বিরাজ করছে। প্রবৃদ্ধি খুবই কম, নতুন বিনিয়োগ তেমন কিছুই হচ্ছে না, বিদেশি বা দেশি কোনো ধরনের বিনিয়োগই কিন্তু এখন খুব একটা হচ্ছে না, এবং আমাদের যে অন্যান্য যে খাতগুলো আছে অর্থনীতির, সামষ্টিক অর্থনীতির অন্যান্য যে চলকগুলো, সে চলক কিন্তু সবগুলোই এখন কিন্তু এমন একটা পরিস্থিতিতে আছে যেটা দেখায় যে আমাদের অর্থনীতি এখন দুর্বল অর্থনীতি নিমজ্জিত হয়েছে। এটা কিন্তু এই দুর্বলতা কিন্তু এখন পর্যন্ত কাটিয়ে উঠতে পারে নাই। এবং তার মধ্যে একটা সবচেয়ে বড়, যেটা বিশেষ করে জনগণের জন্য যেটা সবচেয়ে বেশি কষ্টকর, সেটা হচ্ছে এই উচ্চ মূল্যস্ফীতি। কারণ এই বিগত প্রায় 2-3 বছরের মতো সময় ধরে এই যে উচ্চ মূল্যস্ফীতি চলছে, এর ফলে বিশেষ করে স্বল্প আয়ের এবং দরিদ্র জনগোষ্ঠী, তাদের কিন্তু বর্তমান সময়ে তাদের বেঁচে থাকার বা ভালোভাবে তাদের সংসার পরিচালনা করার ক্ষমতা নিঃশেষিত হয়ে গেছে। এমনকি মধ্যবিত্ত শ্রেণীও কিন্তু এখন অনেকটা চাপ অনুভূতি করছে, যার ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কিন্তু এখন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। যদি সেটা করা সম্ভবপর না হয় তাহলে অর্থনীতির যে অন্যান্য চলকগুলো আছে সেগুলো স্বাভাবিক অবস্থায় ফিরবে না, এবং যার ফলে আমরা কিন্তু উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেটা কিন্তু আমরা সহসাই দ্রুত গতি সম্পন্ন করতে পারবো না। ভ্যাট এবং সম্পর্ক শুল্ক প্রায় 100টার বেশি পণ্যে এটা
বৃদ্ধি করা হয়েছে এবং এর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার রাজস্ব আদায় বৃদ্ধি করা এবং এই বৃদ্ধি করার প্রয়োজনীয়তা বিশেষ করে অনুভূত হচ্ছে যেহেতু IMF তাদের যে ঋণের শর্তাবলীর মধ্যে একটা শর্ত আছে যেখানটায় বলা হচ্ছে যে আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ রাজস্ব আদায় করতে হবে। এখন সেই রাজস্ব আদায় সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু সরকার এই নতুন করে ভ্যাট এবং সম্পর্ক শুল্কগুলো বিভিন্ন ক্ষেত্রে অনেকটাই বাড়িয়েছে। আমাদের দেশে রাজস্ব আদায়ের ক্ষেত্রে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আমরা কিভাবে রাজস্ব আদায়ের প্রক্রিয়াটাকে সুন্দর করব, অর্থাৎ এই যে এর মধ্যে অনেকগুলো ফাঁক ফোকর আছে যা দিয়ে আমরা যে পরিমাণ রাজস্ব আদায় করতে চাই সেটা করতে পারি না। যেমন তার মধ্যে দুর্নীতি আছে, হ্যাঁ, এর মধ্যে রাজস্ব আদায়ের যে সংস্থাগুলো আছে সেগুলোর সঠিকভাবে কাজ করার সক্ষমতার অভাব রয়েছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে আমাদের রাজস্ব আদায় ব্যবস্থাটা এটা কিন্তু আধুনিকতম নয়, যার ফলে এটা সঠিকভাবে রাজস্ব আদায় করতে সক্ষম হয় না। এখন এই যে ফাঁক ফোকরগুলো আছে আমরা যদি এইগুলো বন্ধ করতাম তাহলে কিন্তু আমার মনে হয় যে রাজস্ব এই কর হার না বাড়িয়ে কিন্তু আমরা যে পরিমাণ রাজস্ব আদায় করতে চেষ্টা চলছে তার চেয়ে বেশি পরিমাণ কিন্তু আদায় করতে পারতাম। এখন এই ফাঁক ফোকরগুলো রেখে এই শুধুমাত্র করের হার বাড়িয়ে 12,000 কোটি টাকা আদায় করা সম্ভবপর হবে কি না এটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ থেকেই যায়। কারণ এই ফাঁক ফোকর দিয়ে তো অনেক কিছু বেরিয়ে যাবে। যে রাজস্ব আদায় করার চেষ্টা করা হবে তার থেকে তো একটা বড় অংশ এখন যেমন বেরিয়ে যাচ্ছে সেটা তো বেরিয়ে যাবে, এটা তো বন্ধ হবে না। যখন কর হার বাড়বে তখন এই কর হারের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন তারা কিন্তু এই কর ফাঁকি দেওয়ার প্রবণতাও কিন্তু আরও বেশি হবে। যেখানে আমাদের সঠিক মনোযোগটা দেওয়া দরকার, অর্থাৎ আমি যেটা বলছি কর রাজস্ব আদায় ব্যবস্থাটাকে আমরা যদি এফিশিয়েন্ট এবং এফেক্টিভ না করি তাহলে কিন্তু শুধুমাত্র কর হার বাড়িয়ে আমরা যে রাজস্ব আদায় করার যে প্রচেষ্টা এই প্রচেষ্টা খুব একটা সফলতা আনবে বলে মনে হয় না। জীবনের সাথে চলে হাই ফাইভ অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।